আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। কিছুদিন বিরতির পর আবারও আমরা ক্লাস শুরু করলাম। আ বিরতি থাকার কারণে আন্তরিকভাবে দুঃখিত, অসুস্থ থাকার কারণে। তারপরেও অনেক আ কণ্ঠর এখনো পুরোপুরিভাবে ঠিক হয়নি। তারপরও চেষ্টা করি যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে ক্লাসের সময়। আ তো আজকের কোর্স মডিউলে যেটা আছে সেটা হচ্ছে ১১ নম্বর ক্লাস। ১১ নম্বর ক্লাসে যেটা ছিল রিফ্রেশমেন্ট, মেইলিং, রিভিউ আ মেনু। তো আজকে এই আ মেনুটা আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করব হচ্ছে ভিউ মেনু। কারণ হচ্ছে যে ভিউ মেনু বেশি ইম্পোর্টেন্ট। সেজন্য আমরা যেই মেনুগুলো বেশি ইম্পোর্টেন্ট সেই মেনুগুলো ১ম এ কমপ্লিট করব। তারপরে ওইগুলো দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিউ মেনু নিয়ে আলোচনা করি। তো আমার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে এবং কণ্ঠ শোনা যাচ্ছে। একটু যদি কেউ বলেন? জি, 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 জি। শোনা যাচ্ছে। জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন দেখেন যে আমাদের যে মেনু নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভিউ মেনু। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর সর্বশেষ যে মেনুটা রয়েছে সেটা হচ্ছে এই যে ভিউ মেনু। এই ভিউ মেনুতে যখন ক্লিক করা হবে তখন কিন্তু এইরকম অনেকগুলা টুলস বা অপশনগুলো দেখতে পাবেন। তো ১ম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে এই যে এখানে দেখবেন যে এখান থেকে যে অপশন রয়েছে ভিউ অপশন, অর্থাৎ ভিউ এই ভিউ এর ক্যাটেগরির মধ্যে এখানে থাকে। তো ১ম যে অপশন আছে সেটা হচ্ছে রিড মোড। অর্থাৎ হচ্ছে এই রিড মোড কখন দেখা যাবে? মনে করেন যে আপনি কোনো কিছু লিখছেন। যেমন হচ্ছে রেন্ট ১ম বন্ধনী 3, ওকে। এই যে দেখুন একটা আমরা প্যারাগ্রাফ লিখলাম বা কোনো কিছু যখন ডকুমেন্টে লিখবেন, লিখার পর এই লেখাটা কোন পজিশনে আসছে এগুলো দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ১ম যে অপশনটা রয়েছে রিড মোড। তো রিড মোডে যখন ক্লিক করবেন দেখবেন যে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে যে লেখাগুলো আছে এটা জাস্ট আপনার পড়ার জন্য একটা পেজ প্রিভিউ হবে আরকি, হ্যাঁ? এটা অত গুরুত্বপূর্ণ না বা মাইক্রোসফট ওয়ার্ডের আগের যে ভার্সন এটা কিন্তু নাই। কিন্তু নতুন ভার্সনে এই রিড মোডটা আরো রয়েছে। তো এটা না থাকলেও কোনো অসুবিধা নাই। এটা জাস্ট আপনি যে ডকুমেন্টটা তৈরি করলেন এই ডকুমেন্টটার আ পড়ার জন্য এটা ব্যবহার করা হয় এইটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। এই যে দেখুন যে প্রিন্ট প্রিভিউ আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ যেই অপশনটা আছে সেটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। এই যে প্রিন্ট প্রিভিউ। তো প্রিন্ট প্রিভিউ এখন নরমালি হয়ে আছে। প্রিন্ট প্রিভিউ অপশনটা যদি থাকে তাহলে আপনি বুঝবেন কিভাবে যে প্রিন্ট প্রিভিউ হয়ে আছে। এটার বুঝার পদ্ধতি হচ্ছে যে আপনার প্রিন্ট প্রিভিউ যদি থাকে তাহলে এই যে এখানে উপরে যে রুলার রয়েছে, এই রুলারটি দেখতে পাবেন। আর এখান থেকে স্ট্যাটাস বার গুলো দেখা যাবে। হ্যাঁ? আর ওয়ার্কিং স্পেস গুলো যে সেটিং গুলো দেওয়া থাকে সেগুলো খুব সহজে দেওয়া যায় বা বোঝা যায়। এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউর আ প্রিন্ট লেআউট এর অপশন। তারপর হচ্ছে ওয়েব লেআউট। অর্থাৎ এটা হচ্ছে ইন্টারনেট সমর্থিত যে পেজ, সেই ধরনের যদি একটা পেজ তৈরি করতে চান, সেক্ষেত্রে এটা করা যাবে। এই পেজের কোনো মানে শেষ নেই। অটোমেটিক আপনি যা লিখবেন, দেখবেন যে আমি যা লিখবো, এটা পেজটা বাড়তেই থাকবে এবং পেজ যে পৃষ্ঠা রয়েছে সেটা বাড়তেই থাকবে। এখন সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি একটা ওয়েবসাইট তৈরি করব বা ওয়েব পেজ তৈরি করব, সেক্ষেত্রে আপনাকে কি অবশ্যই HTML জানতে হবে, CSS জানতে হবে। অর্থাৎ ওয়েব ডেভেলপ বা ওয়েব ডিজাইনের আপনাকে কোর্স করতে হবে। তারপরেই একটা কি করতে পারবেন, আপনি পেজটা তৈরি করতে পারবেন। তো আপনি যদি মনে করেন আমি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেই সেই ধরনের একটি পেজ তৈরি করব, হ্যাঁ? যে ওয়েব লেআউট আকারে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এই ওয়েব লেআউটে যা ডকুমেন্ট তৈরি করার প্রয়োজন বা যা ডিজাইন করার প্রয়োজন, এই ডিজাইন করার পর এটাকে আপনি ওয়েব লেআউটে সেভ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের নরমালি যে অফিসিয়াল যে কাজ যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা গ্রহণযোগ্য নয় বা ব্যবহার করা হয় না। তো যদি দেখা যাচ্ছে মাইক্রোসফট অন করার পর এইরকম পেজ দেখায় যে মনে হচ্ছে পেজটা অন্যরকম মনে হচ্ছে, তখন বুঝে নিতে হবে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের হয়তো ভিউ মেনু থেকে আপনার ওয়েব লেআউটটা চেঞ্জ করা আছে। তখন এই যে ওয়েব লেআউট যখন চেঞ্জ করবেন তখন দেখবেন যে এই যে এরকম পেজ দেখাবে। হ্যাঁ? তো এটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ পেজ না। এটা হচ্ছে অবশ্যই আপনি যদি এরকম দেখান তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ওয়েব লেআউট করা আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রিন্ট লেআউট সিলেক্ট করতে হবে। তাহলে এই যে দেখুন যে প্রিন্ট লেআউট করলে আপনার মার্জিন কতটুকু ছাড়া আছে বা প্রপারলি সব আ তথ্যগুলো দেখতে পাবেন। এটাই হচ্ছে আপনার ওয়েব লেআউটের কাজ। তারপর হচ্ছে আউটলাইন। এখানেও একটা নির্দিষ্ট মাপ রয়েছে। মনে হচ্ছে আপনি দেখুন যে যখন আমরা টাইপ করব তখন দেখবেন যে অনেকগুলা স্থান রয়েছে লিখার জন্য। কিন্তু দেখবেন যে একটা
নির্দিষ্ট মাপের আছে একটা পেজের অর্ধেক লিখা যায় আরকি। এই যে দেখুন আমার যখন এখান থেকে ভিউ এ গিয়ে আউটলাইন সেট করলাম দেখবেন যে এই যে এতটুকু লিখা যাচ্ছে কিন্তু এই অংশটা কিন্তু ফাঁকা। হ্যাঁ? তো এটা প্রয়োজন হয় না। তারপরে যদি চলে আসে বা এরকম ক্লিক করে নিয়ে নেন সেক্ষেত্রে এই যে উপরে লিখা আছে ক্লোজ আউটলাইন ভিউ এখানে ক্লিক করবেন আগের অবস্থায় ফিরে যাবে। আবারও ভিউ যেতে হবে। ভিউ যাওয়ার পর ড্রাফট লিখা আছে। এটা একটা খসড়া পেজের মতো। জাস্ট আপনি মাইক্রোসফট ওয়ার্ড অন করে আপনি সবকিছু কাজ করতে পারবেন। কিন্তু প্রপারলি কিন্তু যে ডকুমেন্ট মানে মাপ ঠিক করে কাজ করতে হয় সেটা কিন্তু বুঝতে পারবেন না। এটা হচ্ছে খসড়া পেজের মতো। ধরুন আমরা যে নরমালি কি করি যে আপনাকে যদি বলে যে আ কেউ মোবাইল করলো, মোবাইল করার অবস্থায় যদি বলে যে আপনার একটা নাম্বার বা একটা তথ্য লিখেন তো তখন আমরা কি করি? এই খুব দ্রুততার সাথে হাতের নাগালে একটা কাগজ বা যাই পাই না কেন এটা আমরা লিখার চেষ্টা করি। এটা খসড়া পেজের মতো। তো ব্যাপারটা যে মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু এটা একটা খসড়া পেজের মতো। আপনি জাস্ট একটা ডকুমেন্ট ওপেন করলেন, এটা জাস্ট ট্যাপ করতে থাকলেন। এখানে কোনো মাপ নাই, এখানে কোনো আম মার্জিন নাই। এই ধরনের পেজ যদি নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ড্রাফট ব্যবহার করবেন। তো আমি আপনাকে সবসময় সাজেশন করব এখান থেকে যাই পেজ থাকুক না কেন অর্থাৎ রিড মুভ থাকুক আর আপনার ওয়েব পেজ থাকুক অথবা আউটলাইন থাকুক বা ড্রাফট থাকুক এই জিনিসগুলো ব্যবহার করবেন না ব্যবহার করবেন সব সময় হচ্ছে আমাদের এই প্রিন্ট লেআউট তো প্রিন্ট লেআউট থাকলেই আপনি সব তথ্যগুলো পাবেন তো এ হচ্ছে পরিচিত তাহলে দেখুন আমরা যখন প্রিন্ট লেআউট করব দেখুন খুব সহজেই আমরা মার্জিনটা শো করছে তারপর হচ্ছে আপনার কতগুলা পেজ আছে সবকিছু তথ্য কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু অন্যান্য পেজ যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু পাবেন না। যেমন দেখুন এই যেখানে কত পেজ আছে, কত ওয়ার্ড আছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে যে মার্জিন দেওয়া আছে, প্রিন্ট লেআউট করার জন্য দেখতে পাচ্ছেন। রুলার যে রয়েছে সেটা হচ্ছে আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন। কিন্তু অন্যান্য পেজ যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে দেখাবে না বা শো করবে না। তো অবশ্যই আপনি আ প্রিন্ট লেআউটটা সিলেক্ট আছে কিনা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে রুলার। এখানে দেখবেন যে এই যে এখানে দেখুন যে শো নামে যে অপশনটা রয়েছে, এই শো এর কয়েকটি অপশন রয়েছে। যেমন রুলার। এই রুলারে টিক দেওয়া থাকার মানে হচ্ছে আপনি যখন রুলারে টিক দেবেন, ধরুন আমার এখানে টিক দেওয়া আছে। এই টিক দেওয়ার কারণে এই যে উপরে দেখবেন যে একটা মার্জিনের অংশ দেখা যাচ্ছে। তো এইটার রুলারের জন্য দেখা যাচ্ছে। তো যদি এখানে টিক না দেওয়া থাকতো তাহলে কিন্তু এই যে রুলার মার্জিনের অংশটা কিন্তু দেখা যেত না। আমরা বাইরে থেকে বুঝতে পারতাম না। যেমন আমি যদি টিকটা উঠিয়ে দিই, দেখবেন যে উপরে যে রুলার ছিল সেটা কিন্তু এই যে হারিয়ে গেছে। হ্যাঁ? এই যে এখানে দেখুন হারিয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা নরমালি আইডিয়া করে বুঝতে পারছি যে হ্যাঁ, এইটুকু আপনার এই যে ফাঁকা রয়েছে, এই যে উপরের এতটুকু ফাঁকা রয়েছে কিন্তু কোনো স্কেলটা বোঝা যাচ্ছে না। তো এইজন্য আমরা অবশ্যই কি করব? এই ভিউ থেকে রুলারে ক্লিক করব। রুলারে ক্লিক করলেই প্রপারলি ভাবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, কতটুকু মার্জিন দেওয়া আছে। তো এই হচ্ছে রুলারের কাজ। তারপরে গাইডলাইন। এই গাইডলাইন যখন ক্লিক করবেন দেখবেন যে গ্রাফ আকারে অনেকগুলো ছক দেখা যাচ্ছে। এই যে দেখুন অনেকগুলো ছক দেখা যাচ্ছে। এটা কখন ব্যবহার করা হবে? আপনি যদি কোনো ডকুমেন্টে কোনো ডিজাইন করার প্রয়োজন হয় বা গ্রাফ আকারে কোনো আ মানে শেপ নিয়ে তৈরি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু গাইডলাইনটা ব্যবহার করতে পারেন। এখন আমি যদি এখানে দেখুন যে আমি একটা নরমালি আমরা যখন একটা ইনসার্ট মেনুতে গিয়ে এই যে দেখুন একটা শেপ নিলাম। তো এখান থেকে দেখুন যে এই যে আমি একটা শেপ যে নিলাম, এই শেপটার লাইনটা কিন্তু কি হচ্ছে সমান হচ্ছে না বা ডানে বামে হচ্ছে এরকম অনেক সময় হয়। তো এইগুলো যদি আমরা কি গাইডলাইন ব্যবহার করে এইগুলো কাজ করি, তার লাইনটা সোজা হচ্ছে কিনা সবকিছু বুঝতে পারবো। সেজন্য কি করতে হবে? ভিউ এ যেতে হবে। ভিউ এ যাওয়ার পর গাইডলাইন এ ক্লিক করলেই এই যে দেখুন গাইডলাইনটা চলে আসছে। আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পাবেন এই যে একটা ছক আকারে আসছে। এখন যদি আমি ইনসার্ট এ গিয়ে আ শেপে গিয়ে এই যে দেখুন আমি লাইনের উপর গিয়ে এই যে টান দিই তাহলে দেখুন যে খুব সহজে কিন্তু এই যে আমার ওই অনুযায়ী কিন্তু আপনার আসছে। এখন যদি আমি মনে করি অন্য একটা শেপ নিবো, সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব সহজেই যে দেখুন খুব সহজেই কিন্তু আমরা এগুলা কি করতে পারছি? খুব সহজেই অ্যা এই লাইনগুলো নিতে পারছি। এই যে দেখুন খুব সহজেই গ্রাফ আকারে নিতে পারছি। কিন্তু গ্রাফ যদি না থাকে বা গাইডলাইন যদি না থাকে তাহলে কিন্তু দেখবেন যে আমরা ভিউ এ গিয়ে এখান থেকে উঠিয়ে দিলাম। তাহলে কিন্তু চোখের আইডিয়াতেই আমাকে কি করতে হবে? এগুলা কিন্তু তৈরি করতে হবে। যেমন দেখুন এই যে এখানে তৈরি করছি বা একটু উঁচু নিচু যদি হয় তাহলে আমরা কিন্তু সেভাবে তৈরি করতে পারব না। সেজন্য অবশ্যই আপনার সঠিকভাবে যদি মাপ নিয়ে করতে চান তাহলে গাইডলাইনটা নিতে পারেন। এ হচ্ছে আমার এই গাইডলাইনের কাজ। তো সবসময় প্রয়োজন হয় না। শুধুমাত্র গ্রাফ আকারে যদি
কোনো কিছু ডিজাইন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা নেওয়া প্রয়োজন হয়। ওকে। তারপর হচ্ছে নেভিগেশন প্যানেল। এখানে হচ্ছে নেভিগেশন প্যানেল হচ্ছে আমরা যখন আ স্যার ওই হো যে গ্রিড লাইন যেটা, জি, গ্রিড জি। লাইন ওই যে আপনি যে দেখালেন যে ছক আকারে যেটা থাকে, জি, জি। এটা দিয়ে যদি আমি ছক আকারে যদি মানে যেকোনো একটা গ্রাফের কাজ যদি করি, জি, জি। পরবর্তীতে কি মানে আমার আবার ওই যে গ্রিডের ইয়েটা টিক চিহ্নটা উঠিয়ে দিলে পরে কি ওইটা চলে যাবে? দাগটা চলে যাবে? হ্যাঁ, দাগটা দাগগুলা চলে ওই যে যাবে। জি, জি। এই যে দেখুন আমি এখান থেকে গ্রিড লাইনটা উঠিয়ে দিচ্ছি, হ্যাঁ? এখন কিন্তু আছে। আমরা যা ডিজাইন করার সেটা করে নিবেন। এবার যদি মনে করেন আমার এটা প্রয়োজন নাই, জাস্ট আপনি গ্রিড লাইনটা উঠিয়ে নিবেন। দেখবেন যে কোনো আর থাকবে না। কিন্তু আমার যে ডিজাইন গুলো বা চার্ট গুলো আমরা যে তৈরি করব সেটা কিন্তু ঠিকই থেকে যাবে। ঠিক আছে। তারপর হচ্ছে নেভিগেশন। নেভিগেশন হচ্ছে যে আপনার যখন ডকুমেন্টে কোনো কিছু ধরেন টাইপ করলেন। টাইপ করার পর এখান থেকে আপনি যদি কোনো কিছু খুঁজার প্রয়োজন হয়, যেমন মনে করেন যে আমি ভি কোথায় আছে খুঁজবো। তাহলে দেখুন এই যে এখান থেকে চলে আসলো। কতগুলো ভিউ আছে বা ওই শব্দটা বা সেন্টেন্সটা আছে সেটা কিন্তু এখান থেকে দেখা যায়। যেমন দেখুন যে এখানে হচ্ছে এই যে আমি ভি লিখলাম এই যে ৯ টা রেজাল্ট খুঁজে পেয়েছে। তো এই জিনিসটা কোথায় ছিল? আমরা হোম মেনুতে গিয়ে দেখেছিলাম। এই যে হোম মেনুতে ক্লিক করার পর এটাকে আমি অফ করে দিই। অফ করার পর এই যে এখানে ফাইন্ড যেটা দেখা হয়েছিল, অর্থাৎ এখান থেকে আমরা যে এই যে দেখুন যে হোম মেনুতে গিয়ে এই যে ফাইন্ড মি যে অপশনটা রয়েছে এইখানে, এটাই কিন্তু এখান থেকেও করতে পারেন। এই যে দেখুন নেভিগেশন বারটা কিন্তু চলে এসছে। এই যে এখানে নেভিগেশন বার চলে এসছে। তো আমরা ভিউ থেকে কিন্তু করতে পারি সেম জিনিসটা। এই যে এখান থেকে আমি এখান থেকে নেভিগেশন টিক দিলে এই যে অপশনটা চলে আসবে। এখান থেকে আপনি সার্চ মেনু বা সার্চ করতে পারেন কোনো ডকুমেন্টে। এই তো। এটাই হচ্ছে আপনার এই শ্যাডোর। তারপর হচ্ছে জুম। আমরা নরমালি কোনো কিছু পেজটাকে জুম করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এখান দিয়ে আমার ওয়ার্ডের একবারে দেখবেন যে এখানে যে প্লাস মাইনাস নামে ২ টা অপশন রয়েছে। আমরা এই জিনিসটাকে কাছে এবং দূরে করতে পারি। তো এখানে প্লাসে যদি ক্লিক করি দেখবেন যে ডকুমেন্টের কাছে আসছে এবং এটাকে যদি মাইনাস করি তাহলে ডকুমেন্টে গিয়ে দূরে যাবে। তো এটা হচ্ছে জুম ইন এবং জুম আউট। এই জিনিসটা কি আপনি মাউসের সাহায্যে করতে পারেন। সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে মাউসের যে স্ক্রলটা রয়েছে, চাকাটা রয়েছে সেটা যদি আপ ডাউন করেন তাহলে কিন্তু এই যে দেখুন খুব সহজেই এটা জুম ইন এবং জুম আউট হবে। হ্যাঁ? এই যে দেখুন জুম ইন, জুম আউট হচ্ছে। তাহলে এইভাবেও করা যায়। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখান থেকে জুম ইন, জুম আউট করতে পারেন অথবা মাউসের আ বাম বাটন আ ক্লিক করে কন্ট্রোল চাপ দিয়ে মাউসের বাম বাটন ক্লিক করে করতে পারেন অথবা এই মেনু থেকে এই যে জুমে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। আসার পর এখান থেকে দেখুন যে ডিফল্ট আকারে কয়েকটা এখানে মাপ দেওয়া আছে। যেমন হচ্ছে এখানে দেখুন ২০০%, ১০০% আর ৭৫%। তো এখানে সর্বনিম্ন আপনার জুম করা যাবে। সর্বনিম্ন জুম করা যাবে হচ্ছে আপনার ৫০০% এবং সর্বনিম্ন জুম করা যাবে ১০%। তো এখান থেকে যেটা আ বেশি প্রয়োজন হয় যে Microsoft Word এ সর্বোচ্চ জুম কত পার্সেন্ট করা যায়? ৫০০% আর সর্বনিম্ন জুম করা যায় ১০%। তো এখানে দেখুন যে এখানে ডিফল্ট ভাবে কয়েকটা মাপ দেওয়া আছে। আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন। যেমন আমি যদি এখানে ২০০ করে দিয়ে ওকে করি, দেখবেন পেজটা ২০০% হয়ে গেল। আর যদি মনে করেন আমি ইচ্ছে মতো মাপ দেব, সেক্ষেত্রে এই যে এখান থেকে যে পার্সেন্ট রয়েছে, এখান থেকে আপনি দিতে পারেন। যেমন এখানে গিয়ে আমি ধরেন সর্বোচ্চ ৫০০ করে দিলাম। এবার যদি ওকে করি, দেখবেন পেজটা অনেক কাছে চলে এসছে। এটা কখন ব্যবহার করা হয়? এখন মনে করেন যে আমার এখান থেকে আমি হোমে গেলাম। হোমে গিয়ে এখান থেকে দেখেন আমরা যে টাইপ করেছি এই ট্যাবের ফন্ট যে সাইজ রয়েছে ১১ আছে। অর্থাৎ এই ১১ থেকে এই যে ফন্ট গুলো টাইপ করা হয় ১১ আছে। আমি যদি অনেক সময় ডকুমেন্টে কি হয় আ এখান থেকে আমি যদি এখানে ৮ করে দিই ফন্ট সাইজ এবং কোনো কিছু যদি টাইপ করি দেখবেন যে একবারে ছোট দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু লিখাটা পড়া বা দেখা বা বুঝার ক্ষেত্রে অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই ভিউ এ এখানে জুমে ক্লিক করবেন। জুমে গিয়ে এখানে যদি আমি ৫০০% করে দিই, তাহলে দেখবেন আমার ফন্ট সাইজ ঠিকই থাকবে। কিন্তু পেজটা কিন্তু এই যে দেখুন কাছে চলে এসছে এবং কাছে আসার কারণে দেখুন খুব সহজেই ফন্ট সাইজ যত ছোট হোক না কেন আমাদের টাইপ করতে বা বুঝতে বা লিখতে সুবিধা হবে। সেক্ষেত্রে আপনি জুম করতে পারেন। হ্যাঁ? আর যদি জুম আউট করে দেন তাহলে তো আপনার ৭৫% বা করেন তাহলে দেখবেন ছোট হয়ে গেছে তখন লিখাটা বুঝা যায় না। তো এভাবে আপনি প্রয়োজন অনুযায়ী জুম ইন, জুম আউট করতে পারেন এইটা। তারপর হচ্ছে যেখানে লিখা আছে যে ওয়ান পেজ ওয়াইড তারপর হচ্ছে টেক্সট ওয়াইড এখানে বিভিন্ন ধরনের ডিফল্ট ভাবে মাপ দেওয়া আছে। যেটাতে ক্লিক করবেন অটোমেটিক কিন্তু সেটা সেই ধরনের মাপ চলে আসবে। এখন এখান থেকে আমি দেখুন যে পেজটা একবারে ছোট করে দিয়েছি। আপনি যদি এক ধাপে এক ক্লিকেই এখানে দেখুন ১০০% যেটা আছে
100% যদি ক্লিক করেন তাহলে পেজটা কিন্তু 100% কি হয়ে যাবে? জুম হয়ে যাবে। এই যে দেখুন 100% জুম আসছে। তো এভাবে আপনি জুম ইন, জুম আউট করতে পারেন। আমি একটা জাস্ট আম সুন্দরভাবে এটা মাপটা দিয়ে দিলাম। ওকে। তারপর হচ্ছে ওয়ান পেজ। এটাতে ক্লিক করলে আপনার যদি একের অধিক পেজ তৈরি করা থাকে তাহলে কিন্তু সেম আকারে দেখাবে। যেমন দেখুন আমি পেজটা যদি অতিরিক্ত জুম করে দিই তাহলে কিন্তু পুরা পেজটা কিন্তু আমার দেখা যাচ্ছে না। তো পুরা পেজ দেখার জন্য আমাকে কি করতে হবে? এভাবে মাউসের চাকা যে মাঝে যে স্ক্রলটা রয়েছে এটাকে আপ ডাউন করতে হবে। তাহলে আমি পুরো পেজটা দেখতে পাবো। এবং আরেকভাবে দেখা যায় যে এখানে যদি আপনি ওয়ান পেজে ক্লিক করেন এই পেজটা ছোট আকারে এই যে দেখুন পুরা পেজটা দেখতে পাবেন। অর্থাৎ আপনার লিখাটা বা ডকুমেন্টের আ কোন পজিশনে আছে সব পূর্ণভাবে দেখতে পাবেন। তো এইটাই হচ্ছে অন পেজের কাজ। আর যদি এখানে দেখুন আমি ইন্টারপ্রেস করে একটা পেজ তৈরি করি। এই যে দেখুন আমার ২ টা বা ৩ টা পেজটা তৈরি করা আছে। আমি যদি এখন এটাকে পেজটা দেখতে চাই সেক্ষেত্রে এই যেখানে মাল্টিপল পেজে যখন ক্লিক করব তখন দেখবেন যে ছোট, ছোট আকারে আমার ডকুমেন্টে কিন্তু কতগুলো পেজ আছে সব আকারে দেখা যাচ্ছে। এই যে দেখুন দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি মাল্টিপল বের করতে পারেন। আর পেজ ওয়াইড এ ক্লিক করলে আপনার এই যে আমার নরমালি যেরকম ছিল একটা পেজের যেভাবে জুম করা ছিল সেভাবে দেখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ওয়ান পেজ, মাল্টিপল আর এটা হচ্ছে পেজ ওয়াইড এর কাজ। আরেকটা হচ্ছে নিউ উইন্ডোজ। নিউ উইন্ডোজ হচ্ছে যে একটা নতুন একটা ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেম পদ্ধতি। আর তারপর হচ্ছে অ্যারেঞ্জ ওয়াল। এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে একটা ডকুমেন্ট আপনি দেখে, দেখে আরেকটা ডকুমেন্টে টাইপ করছেন। সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এই যে দেখুন দেখে টাইপ করছেন। এটা তেমন প্রয়োজন নাই। এটা কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না। এটা, এটা আগের অবস্থায় ফিরে গেলে আবার এখান থেকেই যেখানে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলেই অটোমেটিক চলে আসবে অথবা এখান থেকে আপনি যদি এই যে উপরে যে ক্লোজ অপশন রয়েছে এই ক্লোজে ক্লিক করলেই এই জিনিসটা কিন্তু আগের অবস্থায় ফিরে যাবে। তারপর যে স্প্লাইট যেটা লিখা আছে এটা হচ্ছে যে আপনি ওই ডকুমেন্টে যা কাজ করছেন সেটা কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ? এটা তেমন কোনো কাজের না। আবার যদি রিমুভ স্প্লাইট করেন তাহলে কিন্তু এটা চলে আসবে। ওকে। এটাই হচ্ছে ভিউ এর কাজ। আরেকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মাইক্রো। মাইক্রোটা কি? আমি বলে দিই সেটা হচ্ছে আপনি খুব সহজেই শর্টকাট পদ্ধতিতে এই মাইক্রো অপশনটা চালু করতে পারবেন। এখন দেখুন আমি যদি এখানে মনে করেন যে বাংলা ইংরেজি টাইপ করব, হ্যাঁ? কিছু ডকুমেন্টের মধ্যে বাংলা এবং ইংরেজি থাকে। সেক্ষেত্রে আমি কি করি এখান থেকে মনে করেন যে আ আমি ইংলিশে টাইপ করব সেজন্য এখানে দেখুন আম এখান থেকে লিখছি। ইংলিশে লিখলাম। এখন যদি মনে করি যে পরবর্তী আমার বাংলা ফন্ট প্রয়োজন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ফন্ট চেঞ্জ করতে হবে। তো নরমালি আমরা তো জানি যে বাংলা ফন্টের নাম হচ্ছে শুধু নিএমজে। তো এটার জন্য কি করতে হবে? ফাইলে যেতে হয়, হোমে যেতে হবে। হোমে গিয়ে এই যে এখান থেকে যে ফন্ট রয়েছে এখান থেকে অথবা কন্ট্রোল ডি প্রেস করবেন। ডি প্রেস করলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। আসার পর ইংরেজি ফন্টের নাম বাংলা ফন্টের নাম হচ্ছে সুতুনি এমজে। তাহলে এখানে আমরা টাইপ করব SUTONNY। এই যে দেখুন সুতুনি যে অনেকগুলো ভার্সন রয়েছে। অবশ্যই খেয়াল রাখবেন যেটা লিখা থাকবে সুতুনি এমজে। দেখবেন যে সুতুনি ওএমজে আছে, সুতুনি ইএমজে আছে, হ্যাঁ? বাংলা এমজে আছে, অনেকগুলো আছে। এইগুলা না প্রকৃতপক্ষে যেটা সুতুনি এমজে, এই যে দেখুন সুতুনি এমজে সেইটাই কিন্তু অরিজিনাল ফন্ট। এখানে বাংলা অনেকগুলো ফন্ট না আছে। ভালোভাবে খেয়াল রাখতে হবে। দেখুন এখানে সুতুনি ইএমজে লেখা আছে, ওএমজে লেখা আছে, হ্যাঁ? যেখানে দেখবেন সুতুনি এমজে বড় হাতের এমজে লেখা থাকবে সেটা হচ্ছে প্রকৃতপক্ষে বাংলা ফন্ট। তো আমি এখান থেকে বাংলা ফন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনি ইচ্ছে মতন এখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন। এবার দেখবেন যে আমরা ঠিকই বাংলা লিখতে পারছি। এই যে দেখুন খুবই ঠিকই বাংলা লিখতে পারছি। এখন যদি মনে করেন যে আমি পরবর্তীতে আবার আম আ মানে বাংলা লিখবো বা ইংরেজি লিখবো সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আবারও কন্ট্রোল ডি প্রেস করতে হবে। ডি প্রেস করার পর এখান থেকে ইংরেজি ফন্টের নাম হচ্ছে টাইমস নিউ রোমান। তাহলে আপনাকে আবার টাইপ করতে হবে যে TIMS। নরমালি যে বইয়ের যে লিখাটা থাকে সেটা হচ্ছে টাইমস রোমান। এটি সিলেক্ট করার পর ওকে। এবার দেখবেন যে আপনার ঠিকই ইংরেজি টাইপ হচ্ছে। তো আবারও যদি বাংলা টাইপ করতে হয় তাহলে বারবার এভাবে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা আ মানে এক্সচেঞ্জ করা খুবই কিন্তু ঝামেলা। তো এটা শর্টকাট একটা ওয়ে আছে, পদ্ধতি আছে যে আপনি কিভাবে ওয়ান ক্লিকেই এটাকে বাংলা থেকে ইংলিশ পরিবর্তন করতে পারেন। তো এইজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ভিউ এ যেতে হবে। ভিউ এ যাওয়ার পর এখানে মাইক্রোতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ২ টা অপশন রয়েছে। আপনাকে এখানে দেখবেন যে একটা আছে ভিউ মাইক্রো আর একটা হচ্ছে রেকর্ড নিউ মাইক্রো।
ভিউ মাইক্রো কখন ক্লিক করতে হবে? যখন আপনি কোনো কম্পিউটারে যে এই অপশনটা চালু করা আছে কিনা এটা দেখার জন্য ভিউ মাইক্রোতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন এরকম একটা ডায়ালগ বক্স আসবে। এখান থেকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে আমাদের যে ডায়ালগ বক্সটা আসলো সেটা হচ্ছে কোন ধরনের ডায়ালগ বক্স, যে মাইক্রোর কোন ধরনের ডায়ালগ বক্স। দেখুন যে এই যেখানে দেখুন মাইক্রো ডায়ালগ বক্স চলে এসছে এবং এখানে যখন ক্লিক করবেন দেখবেন যে আগে থেকে যতগুলো মাইক্রো চালু করা আছে সেটা কিন্তু শো করবে। তো এখন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ভার্সনে যেগুলো অরিজিনাল সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। আর এগুলো ডিলিট করা যায় না। যেমন দেখুন যে আমি এখানে যখন ক্লিক করলাম এই যে এ পাশে কিন্তু ডিলিট অপশন দেখা যাচ্ছে না বা এই যে কোনো অপশন দেখা যায় না, হাইড হয়ে যাচ্ছে। যদি হাইড হয়ে থাকে তাহলে বুঝবেন যে ওই অপশনটা কিন্তু অরিজিনাল অপশন, এটা কিন্তু ডিলিট হবে না। যেমন দেখুন এই যে এখানে যে অপশনটা এটা কিন্তু ডিলিট অপশন নাই। মানে এটা হচ্ছে অরিজিনাল অপশন, এটা কিন্তু ডিলিট করা যাবে না। হ্যাঁ? তো যে জিনিসটা থাকতো সে যদি এখানে ডিলিট থাকে সেটাকে ডিলিট করে দিবেন। আর যদি ডিলিটের অপশন না থাকে তাহলে ডিলিট করার দরকার নাই। তাহলে বুঝবেন যেটা আ অরিজিনাল একটা ডকুমেন্ট বা অরিজিনাল সেটিং। তো এটা কিভাবে এখন অপশনটা চালু করবেন? সেইজন্য মাইক্রোতে যেতে হবে। রেকর্ড নিউ মাইক্রোতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। আসার পর এখান থেকে লিখবেন, দেখা আছে মাইক্রো নেম, অর্থাৎ আপনি কি চালু করবেন? যেমন আমি এখন চালু করতে যাচ্ছি বাংলা ফন্ট। সেইজন্য এখানে লিখব বাংলা। আপনি যেকোনো নাম দিতে পারেন। তো সর্বোচ্চ সবচাইতে সুবিধা হচ্ছে আপনি কি ফন্ট লিখবেন এখানে লিখে দিবেন। BANGLA বাংলা। আপনি যখন বাংলা টাইপ করবেন এখানে দেখবেন যে আমি উল্লেখ করে দিলাম যে আমি বাংলা লিখব এবং এই যে এখানে লেখা আছে দেখুন ২ টা অপশন রয়েছে অ্যাসাইন টু কি অ্যাসাইন মাইক্রো টু লিখা আছে। একটা আছে বাটন আর একটা হচ্ছে কিবোর্ড। আপনি সবসময় যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ডটা সিলেক্ট করা। কিসের জন্য? আমরা যখন টাইপ করি নরমালি তখন কিবোর্ডে হাত থাকে। সেজন্য আমাকে কি করতে হবে? আমরা যাতে কিবোর্ডে হাত বসেই এইটা শর্টকাট তৈরি করতে পারি। সেজন্য অবশ্যই আপনার কি করতে হবে? এই কিবোর্ডটা সিলেক্ট করতে হবে। তো এইখানে কিবোর্ড সিলেক্ট করতে হবে। কিবোর্ড যখন সিলেক্ট করবেন দেখবেন যে এইরকম একটি ডায়ালগ বক্স আসছে। আসার পর দেখবেন এখান থেকে লিখা আছে যে প্রেস নিউ শর্টকাট কি এবং এখানে দেখবেন অনেকগুলো অপশন হাইড দেখা যাচ্ছে। এখানে প্রেস নিউ শর্টকাট কি বলছে যে কিগুলো আপনার কম ব্যবহার করা হয়। যেমন কিবোর্ডে দেখবেন F1, F2, F3 অনেকগুলা বাটন আছে। A থেকে Z পর্যন্ত যদি ব্যবহার করি সেগুলো কিন্তু হবে না। যে কিগুলা কম ব্যবহার করা হয় যেমন F2 থেকে F12 পর্যন্ত কম ব্যবহার করা হয়। সেজন্য আমি কি করব? এখানে একটা নাম দেব। যেমন F5 F5 যখন ক্লিক করা হলো, দেখবেন যে অটোমেটিক কিন্তু F5 ট্যাপ করার পর এখানে কিন্তু অ্যাসাইন অপশনটা চলে এসছে। এর আগে কিন্তু ছিল না। এবার কি করবেন? এই F5 এ প্রেস করলেন, করার পরে যে এখানে অ্যাসাইন এ ক্লিক করতে হবে। অ্যাসাইন এ ক্লিক করার পর এখন দেখবেন যে এই অপশনটা এখান থেকে এখানে চলে আসবে। মানে অ্যাসাইন আপনার হয়ে গেছে। এবার এটাকে ক্লোজ করবেন। ক্লোজ করলে একটু লক্ষ্য রাখতে হবে মাউসের পাশে দেখবেন এই যে এখানে একটা বক্স চলে এসছে। মানে এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং অবস্থায় কোনো কিছু ট্যাপ করা যাবে না। যদি ট্যাপ করেন তাহলে কিন্তু ওটা রেকর্ডিং হয়ে থেকে যাবে। হ্যাঁ? এবার কি করতে হবে? ফন্ট দেখাইতে হবে। সেজন্য হোম মেনুতে যেতে হবে। এখান থেকে ফন্টে যাবেন। ফন্টে যে ডায়ালগ বক্স সেটা কিন্তু আসলো। আসার পর আমরা যেহেতু কি করেছি বাংলা ফন্ট সিলেক্ট করেছি, সেজন্য বাংলা ফন্ট এখানে উল্লেখ করতে হবে। যেমন বাংলা ফন্টের নাম হচ্ছে শুধু নিএমজে। তাহলে এখান থেকে এই যে দেখুন আমাদের শুধু নিএমজে সিলেক্ট করব। তাহলে এই যে দেখুন সুতো নিয়ম যে চলে এসছে। আমি যদি মনে করি ফন্ট কালার এটা দেব, দিলাম। এবার ওকে। আমার ফন্ট দেখা কমপ্লিট। এবার কি করতে হবে? যে রেকর্ডিংটা হচ্ছে এটাকে অফ করে দিতে হবে। সেজন্য ভিউ এ যেতে হবে, মাইক্রোতে যেতে হবে। এই যে দেখুন স্টপ রেকর্ডিং চলে এসছে। এখন আমি যদি এই যে দেখুন আমার এখানে ইংলিশ টাইপ হচ্ছে। আমি যদি এখন কিবোর্ড থেকে আম নরমালি F5 প্রেস করি তাহলে দেখবেন যে এখন এই যে দেখুন বাংলা টাইপ হয়ে গেছে। হ্যাঁ? তাহলে দেখুন আবার দেখেন ভালো করে দেখাই। এই যে ইংলিশ টাইপ হচ্ছে আমি যদি কিবোর্ড থেকে এখন F5 প্রেস করি, এখন এই যে দেখুন বাংলা টাইপ হচ্ছে। অর্থাৎ আমাকে খুঁজে বের করতে হচ্ছে না যে শুধু নিয়ম যে কোথায় আছে। ঠিক একই পদ্ধতিতে আমি যদি এখন করি পরবর্তীতে ইংরেজি যেন আ খুব সহজে কিবোর্ডে চাপ করলে চলে আসে, সেজন্য আবারও ফাংশনটা চালু করতে হবে ইংরেজি। সেজন্য এখানে দেখুন ভিউ এ যেতে হবে। ভিউ এ যাওয়ার পর মাইক্রো যেহেতু আবারও আমরা নতুনভাবে তৈরি করছি বা করার প্রয়োজন সেক্ষেত্রে যে রেকর্ড নিউ মাইক্রোতে যেতে হবে। এখানে যেহেতু ইংরেজি আমরা সেট করব সেজন্য ইংলিশ লিখব। ENGLISH এবারও এভাবে কিবোর্ডটা সিলেক্ট করতে হবে। খেয়াল রাখতে হবে যে এখান থেকে আমরা যে এই যে কিবোর্ডটা শর্টকাট তৈরি করব, একই বাটনে যাতে না হয়।
তাহলে এর আগে আমরা যেটা করলাম বাংলায় F5, এবার আমরা করব F6 এ। তো এখানে যখন F6 ক্লিক করব, ঠিক একই পদ্ধতি অ্যাসাইন অপশন চলে আসবে। এবার অ্যাসাইন এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখবেন ক্লোজ করলাম। এবার রেকর্ডিং চলছে। রেকর্ডিং অবস্থায় কোনো কিছু ট্যাপ করা যাবে না। এবার আপনি কি করবেন? কন্ট্রোল ডি প্রেস করবেন। অর্থাৎ ফন্টের যে ডায়ালগ বক্স সেটা আসবে। আসার পর আমরা কি করেছিলাম? এখান থেকে টাইমস নিউ রোমান করেছিলাম। তাহলে আমরা টাইমস নিউ রোমানটা খুঁজবো এবং এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি ওকে তে ক্লিক করা হয়, দেখবেন যে আমাদের সব সেটিং চলে এসছে। এখন রেকর্ডিং যে হচ্ছে, রেকর্ডিংটা থামিয়ে দিতে হবে। সেজন্য কি করতে হবে? আবারও ভিউ এ যাওয়ার পর মাইক্রো, এই যে স্টপ রেকর্ডিং। এখন দেখবেন আমরা যদি কিবোর্ড থেকে F5 প্রেস করি, দেখুন বাংলা হয়ে গেছে। F6 এ প্রেস করলে এই যে দেখুন ইংলিশ হয়ে গেছে। তাহলে আমাকে আর বারবার কি করতে হবে? বাংলা থেকে ইংলিশে পরিবর্তন করার জন্য আমাকে কি করতে হবে না? হোমে গিয়ে এখান থেকে এই যে খোঁজাখুঁজি প্রয়োজন হবে না যে আমি কোন ফন্টে লিখব। খুব সহজেই এই জিনিসটা কাজ করতে পারবেন। এটা আপনার কাজের গতি অনেক ক্ষেত্রেই এটা কমিয়ে দিবে। হুম? এই যে এ হচ্ছে বাংলা। এখন দেখবেন যে অনেক সময় দেখা যাচ্ছে অন্যজনের কম্পিউটারে আপনি বসলেন, কোন অক্ষরে কি প্রয়োগ করা সেটা জানা নাই। তখন কি করতে হবে? নিজের মতো করে তৈরি করতে হবে। সেজন্য এখানে গিয়ে এখানে ভিউ মাইক্রোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে একটা ডায়ালগ বক্স আসলো। যেটা বললাম যে ভিউ মাইক্রো তখনই করতে হবে যখন আপনার অপশনটা চালু করা আছে কিনা। এখন দেখুন এই যে এখানে আমি যে অপশনটা চালু করেছি সেটা একটা করেছি কি বাংলা। তো এখানে দেখুন যে বাংলা যখন চালু করা হলো এবং বাংলাতে ক্লিক করা আছে, ক্লিক করার পরে এখানে ডিলিট অপশনটা চলে এসছে। তাহলে কোনো কিছু যখন কোনো কিছু ডিলিট করা যাবে বা এডিট করা যাবে তখন কিন্তু এখানে ডিলিট অপশনটা চলে আসবে। এখন আমি মনে করছি এখন বাংলা আমি অপশনটা অফ করে দেব বা ফাংশনটা অফ করে দেব। সেক্ষেত্রে এই বাংলাতে ক্লিক করলাম, ডিলিট অপশনে ক্লিক করে ইয়েস করে দিলাম। এখন যদি আমি কিবোর্ডে 1000 F5 প্রেস করি, কাজ করবে না। এই যে দেখুন অন্য অপশন চলে আসছে। এই যে কাজ করছে না। কিন্তু দেখবেন যে আমি এখন এই যে F5 F6 যদি চাপ দিই, এই যে দেখুন ইংলিশ হয়ে গেছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অপশনটা চালু করতে হবে। এটা একটা ভালো একটা পদ্ধতি। এখানে একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে অসুবিধা কি আমি বলাই। এখন দেখুন আমি এখান থেকে বাংলাটা যেহেতু ডিলিট করে ফেলেছি, আমি আবার বাংলাটা চালু করছি। এই যে বাংলা করলাম, কিবোর্ডে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে F5 প্রেস করলাম, অ্যাসাইন করে করলাম। এখন দেখেন রেকর্ডিং অবস্থায় যদি আমি কোনো কিছু ট্যাপ করি, দেখুন এটা ট্যাপ করছি। ওকে। ট্যাপ করার পর এখন কন্ট্রোল ডি প্রেস করে আমি আহ, বাংলা ফন্টটা দেখাবো। তাহলে বাংলা ফন্টের নাম হচ্ছে সুদুনি এমজে। দেখুন আমি এমজে দিয়ে ওকে। এখন দেখুন এই যে অতিরিক্ত অংশটা আমরা যে ট্যাপ করে ফেলেছি, এই যে এখানে ট্যাপ করে ফেলেছি। কখন ট্যাপ করেছি? রেকর্ডিং থাকা অবস্থায়, যে মাউসের পাশে যে একটা রেকর্ডিং অপশন আসছে, রেকর্ডিং অবস্থায় ট্যাপ করে ফেলেছি। এখন যদি আমি কি করি? এটাকে অফ করে দিই। এই যে দেখুন আমি কিবোর্ড থেকে ট্যাপ করছি। ভালো কথা। এখন কিবোর্ডে যতবার F5 প্রেস করব অটোমেটিক যতটুকু টাইপ করি সেই যে দেখুন অটোমেটিক কিন্তু ওই লেখাটা কিন্তু চলে আসছে। এই যে ধরুন এক্সট্রা লেখা চলে আসছে না? তো আপনাকে অবশ্যই রেকর্ডিং করা অবস্থায় কোনো কিছু টাইপ করা যাবে না। শুধু আপনাকে ফন্ট দেখাইতে হবে। এই হচ্ছে আমাদের মাইক্রোর কাজ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাজের সময়কে বাঁচিয়ে দেয়। এইটা। আরেকটা হচ্ছে যে যদি কখনো কোনো অফিস আদালতে কাজ করতে যান, এটা মাস্ট করে নিবেন এবং যদি কোনো দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আপনি যান, সেটা চাকরির পরীক্ষা হোক বা যেকোনো পরীক্ষা হোক, তখন আপনি কি করবেন? বুদ্ধি করে এই অপশনটা আগেই চালু করে নিবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে যদি টাইপ করতে দেওয়া হয় বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, সেক্ষেত্রে খুব সহজে কিন্তু এক ক্লিকেই এটা চেঞ্জ করতে পারবেন। না হলে কিন্তু দেখা যাচ্ছে ফন্ট খুঁজতেই আপনার সময় অনেক চলে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের পুরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ মেনুর কাজ। এই ভিউ মেনুতে এইগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আহ, আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে এখন বলতে পারেন বা কোনো কিছু যদি জানার থাকে। জি স্যার, আমাদেরকে যে কাজগুলো দিছিলেন জি জি। এটার মধ্যে আপনার 2 নাম্বার 3 নাম্বার এগুলো এগুলো বুঝি নাই মূলত জিনিসগুলা। ও তাই।
ঠিক আছে, 2 নাম্বার 3 নাম্বার বুঝতে পারিনি না। আপনারা কাজগুলো যখন জমা দিয়েছেন একসাথেই জমা দিবেন, হ্যাঁ? ওই যে দেখা যাচ্ছে যে গ্রুপে জমা দিচ্ছেন কিন্তু কি আলাদা আলাদা, এই যে দেখুন যে কোশ্চিন নাম্বার 10 একবার জমা দিচ্ছেন, কোশ্চিন 9 জমা দিচ্ছেন, 7 জমা দিচ্ছেন, একসাথেই জমা দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। আপনার ফাইলগুলো তৈরি করা থাকবে, জাস্ট একসাথে সিলেক্ট করে আপলোড দিয়ে দিবেন, হ্যাঁ? তাহলে সবচেয়ে ভালো হবে। গুগল ড্রাইভে তো দিতে বলছিলেন, গুগল ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করে দিতে হবে গুগল ড্রাইভে হ্যাঁ, নাকি? আপনি যদি গুগল ড্রাইভে দেন সেক্ষেত্রে আপনার গুগল ড্রাইভে এক জায়গায় রেখে একটা ফোল্ডারে রেখে জমা দিয়ে দিবেন, অসুবিধা নেই। আর যদি মনে করে যে না আমি এইভাবেই মানে আমাদের গ্রুপে জমা দিবেন সেক্ষেত্রে একসাথে আপলোড দিয়ে দিতে পারেন। আমি গুগল ড্রাইভে আসলে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কেন জানি আমার এখানে আপলোডটা হচ্ছে না। মানে মানে টোটাল ওই যে কি দেওয়ার সমস্যা? পরে আর কোনো অপশনে মানে ফোল্ডার বা এই ধরনের কোনো কিছু শো করছে না? না না। ঠিক আছে, আমি একটু দেখাই। এই যে দেখুন যে এখানে আমাদের গুগল ড্রাইভটা আসলো, হ্যাঁ? আসার পর এখান থেকে একটু দেখি। এখান থেকে যে আমি একটা ফোল্ডার নিব, এখান থেকে ওপেন করি। এই যে এখান থেকে ওপেন করলাম। এখন দেখেন যে আপনি যদি এখানে রাখতে চান, হ্যাঁ? সেক্ষেত্রে আপনার একটা ফোল্ডার তৈরি করা থাকলো। ওই ফোল্ডারকে এই যে এখানে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপলোড। এখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে আ মানে পরে এটা আপনার ইয়ে হয়ে আসে, গোল হয়ে আসে, তখন আর এই অপশনগুলো সিলেক্ট করার মতো অপশন থাকে না। ও তাহলে আপনার হয়তো ওই যে নেট কানেকশন যদি একটু স্লো থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম হয় যে হাইড হয়ে থাকে। একটু দেখবেন, আমি তাহলে হ্যাঁ, একটু শেয়ার করেন তাহলে স্ক্রিনটা আমি শেয়ার জি, জি, করি। আমার স্ক্রিনটা অফ করি একটু।